এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.1-এর 7 ও 8 এই দুটি অঙ্কের সমাধান করাবো। এর আগের ক্লাসে 6-এর দাগ পর্যন্ত অঙ্কগুলির সমাধান করিয়ে দিয়েছি। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ক্লাসটি তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো আজকে 7-এর দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। দেখো, 7-এর দাগের অঙ্কটা, আমি 3টি বর্গক্ষেত্রাকার কাগজ কাটি এবং ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে দেখি। যদি এ দাগটা দেখো দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় আর বি দাগটা বলেছে দৈর্ঘ্য অর্ধেক করা হয়, অর্থাৎ 3টে বর্গক্ষেত্রাকার কাগজ কাটব এবং ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে সেটা দেখব যদি দৈর্ঘ্যটা দ্বিগুণ করি আর দৈর্ঘ্যটা যদি অর্ধেক করি। বুঝতে পারলে? তো প্রথমে ছবিটা একটু বুঝে নাও। 7-এর দাগের 3টে বর্গক্ষেত্রাকার কাগজ কাটবো বলেছি। ধরে নিলাম এটা হচ্ছে প্রথম বর্গক্ষেত্রাকার কাগজ। বুঝতে পারলে? এটা হচ্ছে দ্বিতীয় বর্গক্ষেত্রাকার কাগজ আর এটা হচ্ছে তৃতীয় বর্গক্ষেত্রাকার কাগজ। তো 3টে বর্গক্ষেত্রাকার কাগজ কেটে নিলাম। এইবার ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে সেটা দেখতে বলেছিল। আচ্ছা, এই যে 3টে বর্গক্ষেত্রাকার কাগজ কাটলাম, এদের আমরা ক্ষেত্রফল বার করতে পারবো। আমি ধরে নিলাম প্রথম বর্গক্ষেত্রাকার কাগজের বাহুর দৈর্ঘ্য এক্স একক। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? বাহু স্কয়ার মানে এক্স স্কয়ার বর্গ একক। ঠিক আছে, একইভাবে আমি ধরে নিলাম যে দ্বিতীয় বর্গক্ষেত্রাকার কাগজের একটা বাহুর দৈর্ঘ্য ওয়াই একক, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? ওয়াই স্কয়ার বর্গ একক। একইভাবে তৃতীয় বর্গক্ষেত্রাকার কাগজটার একটা বাহুর দৈর্ঘ্য ধরলাম আমি জেড একক, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? জেড স্কয়ার বর্গ একক। ঠিক আছে, এইবার দেখো, এইবার প্রশ্নেতে বলেছিল দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়। দেখো, আগে বর্গক্ষেত্রাকার কাগজ কেটেছিল মেয়েটা, আমার দৈর্ঘ্য ছিল এক্স। এখন বলেছে দৈর্ঘ্যটা যদি দ্বিগুণ করা হয়, অর্থাৎ এই বাহুটা যা ছিল তার দ্বিগুণ হয়ে যাবে এখন। অর্থাৎ ছবিটা এই রকম হবে। এইটা ছিল দেখো প্রথম বর্গক্ষেত্রের বাহুটা, আমি একটু আনুমানিক আঁকছি। এটার দ্বিগুণ মানে আরও একটা এরকম টানতে হবে। বুঝতে পারলে? চারিদিকটাই দ্বিগুণ হবে। এটা এখন হচ্ছে প্রথম বর্গক্ষেত্র। বুঝতে পারলে? একইভাবে দ্বিতীয়টাও তাই হবে। এটা হচ্ছে দ্বিতীয় বর্গক্ষেত্র আর এটা হচ্ছে তৃতীয় বর্গক্ষেত্র। বুঝতে পারলে? এখন কি বলেছিল? দৈর্ঘ্যটা যদি দ্বিগুণ করা হয়। দেখো, দৈর্ঘ্য ছিল কত? এক্স, সেটাকে দ্বিগুণ করলে কত হবে? 2x, তাহলে এটা 2x। বুঝতে পারলে? আচ্ছা, এটা ছিল কত? ওয়াই, তাহলে এটা দ্বিগুণ করলে এটা কত হয়ে যাবে? 2y, আর এটা হয়ে যাবে 2z। তাহলে এখন আমরা এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বার করতে পারবো। বাহু স্কয়ার মানে 2x তার স্কয়ার, তার মানে 2 স্কয়ার মানে 4, আর এক্স স্কয়ার মানে 4x স্কয়ার বর্গ একক। বুঝতে পারলে? একইভাবে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? 2y স্কয়ার, এটা হবে কত? 4y স্কয়ার বর্গ একক। একইভাবে এটা হবে 2z তার স্কয়ার মানে 4z স্কয়ার বর্গ একক। বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, আমরা ক্ষেত্রফলগুলো কত পেলাম? 4x স্কয়ার, দ্বিতীয়টার পেয়েছি 4y স্কয়ার, আর তৃতীয়টার পেয়েছি 4z স্কয়ার। তো ক্ষেত্রফলের পরিবর্তন তাহলে কি হলো? দেখো, আগে ছিল কত? x স্কয়ার, এখন হয়েছে কত? 4x স্কয়ার। একটু ভালো করে খেয়াল করো, এই যে x স্কয়ার, এটা হচ্ছে মানে দ্বিগুণ করার আগের ক্ষেত্রফল ছিল, মানে দৈর্ঘ্যটা দ্বিগুণ করার আগের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল। তো দৈর্ঘ্যটা যেই দ্বিগুণ করলাম, ক্ষেত্রফলটা দেখো কত গুণ হয়েছে, একটু ভালো করে খেয়াল করো। এটা ছিল হচ্ছে আগের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আগের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ? এটা 4 গুণ। এটাও দেখো কত গুণ হয়েছে? 4 গুণ। এটাও কত গুণ হয়েছে? 4 গুণ। বুঝতে পারলে? তাহলে দৈর্ঘ্যটা দ্বিগুণ করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
আগের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ হবে? 4 গুণ হবে। ঠিক আছে, বুঝতে পারলে? তো এইটাই এবার আমরা ভাষায় লিখে করব। দেখো, লিখব যে ধরি প্রথম বর্গক্ষেত্রাকার কাগজের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে x একক। ঠিক আছে, দ্বিতীয় বর্গক্ষেত্রাকার কাগজের বাহুর দৈর্ঘ্য y একক। আর তৃতীয় বর্গক্ষেত্রাকার কাগজের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে z একক। এই যে এখানে ধরেছিলাম, আমি ছবিতে যেভাবে বুঝিয়েছিলাম সেভাবেই লিখে লিখে করছি। এবার আমরা এদের ক্ষেত্রফলগুলো বার করব, অর্থাৎ প্রথম বর্গক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল। ঠিক আছে, প্রথম বর্গক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল কত হবে? দেখো, বাহুর দৈর্ঘ্য x একক, ক্ষেত্রফল বাহু স্কয়ার মানে x স্কয়ার বর্গ একক। বুঝতে পারলে? একইভাবে দ্বিতীয় বর্গক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল কত হবে? দেখো, দ্বিতীয় বর্গক্ষেত্রাকার কাগজের বাহুর দৈর্ঘ্য ছিল y একক, তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে y স্কয়ার বর্গ একক। ঠিক আছে, একইভাবে তৃতীয় বর্গক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল হবে z স্কয়ার বর্গ একক। বুঝতে পারলে? এইবার দেখো, এইবার এ নম্বর দাগেরটা বলেছে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে। তাহলে আমরা এইভাবে লিখব, দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে। দেখো, এখানে দেখিয়েছিলাম দৈর্ঘ্যটা ছিল আগে কতখানিক, এইটুকু। এখন দৈর্ঘ্যটা যদি দ্বিগুণ করা হয় তার মানে এখনও এতখানিক বাড়বে। দেখো, আনুমানিক একটা মাপ নিয়ে করা হয়েছে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য ছিল x একক, যদি সেটাকে দ্বিগুণ করি তাহলে দৈর্ঘ্য কত হয়ে যাবে? 2x একক হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে প্রথম বর্গক্ষেত্রাকার কাগজের বাহুর দৈর্ঘ্য হবে 2x একক। বুঝতে পারলে? একইভাবে দ্বিতীয় বর্গক্ষেত্রাকার কাগজের বাহুর দৈর্ঘ্য হবে y ছিল, তার দ্বিগুণ করছি, তার মানে 2y একক। একইভাবে তৃতীয় বর্গক্ষেত্রাকার কাগজের বাহুর দৈর্ঘ্য হবে 2z একক। ঠিক আছে, এখন এইবার আমরা ক্ষেত্রফলগুলো বার করব, অর্থাৎ প্রথম বর্গক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল কত হবে? বাহু স্কয়ার, বাহু কত? 2x, তাহলে 2x এত বর্গ একক, মানে 2 স্কয়ার 4 আর x স্কয়ার 4x স্কয়ার বর্গ একক। বুঝতে পারলে? তো দ্বিতীয় বর্গক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল কত হবে? 2y তার হোল স্কয়ার বর্গ একক, এটা মানে হবে 4y স্কয়ার বর্গ একক। আর তৃতীয় বর্গক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল হবে 2z তার হোল স্কয়ার বর্গ একক, তার মানে হচ্ছে 4z স্কয়ার বর্গ একক। ঠিক আছে, তো এইবার এখানে যেমনভাবে বুঝিয়েছিলাম এখানেও দেখো ক্ষেত্রফল কত ছিল, মানে দৈর্ঘ্য দ্বিগুণ করার আগে প্রথম বর্গক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল ছিল x স্কয়ার। দেখো, দৈর্ঘ্য দ্বিগুণ করার পর প্রথম বর্গক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল কত হয়েছে? 4x স্কয়ার। এই যে x স্কয়ারটা, এটা হচ্ছে দৈর্ঘ্য দ্বিগুণ করার আগে কাগজের ক্ষেত্রফল। তো দৈর্ঘ্য দ্বিগুণ করার পর কাগজের ক্ষেত্রফল কত হয়েছে? 4, মানে 4 গুণ x স্কয়ার, তাহলে 4 গুণ হয়ে গেছে, আগের ক্ষেত্রফলের 4 গুণ হয়ে গেছে। ঠিক আছে, এটাও দেখো আগের ক্ষেত্রফলের কত গুণ হয়েছে? 4 গুণ হয়েছে, এটাও তাই আগের ক্ষেত্রফলের 4 গুণ হয়ে গেছে। বুঝতে পারলে? ঠিক আছে,
তাহলে আমরা এইভাবে লিখব যে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে বর্গক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল 4 গুণ হবে। বুঝতে পারলে? তাহলে এইভাবে লিখে নেব যে অতএব দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে বর্গক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল আগের বর্গক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফলের কত গুণ হয়েছে? 4 গুণ। 4 গুণ হবে। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে? তো এরটা হয়ে গেল। এবার বিয়েরটা দেখো, ঠিক একইভাবেই আমরা করব। দৈর্ঘ্য অর্ধেক করা হলে, দেখো ছবিটা এবার বুঝে নাও, এই জায়গাটাই আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দৈর্ঘ্য এটা ছিল, এটা হচ্ছে 3টে বর্গক্ষেত্রাকার কাগজ কেটেছি। এইবার এর দৈর্ঘ্যটা যদি অর্ধেক করা হয়, অর্থাৎ অর্ধেক মানে এই হাফ করে দেবো এখন, অর্থাৎ ছবিটা হবে এইটা হয়ে গেল। ঠিক আছে, দ্বিতীয়টা কীরকম হবে? দ্বিতীয়টাও এরকম হবে, কতকটা, তৃতীয়টাও তাই। তো দেখো এই পর্যন্ত দৈর্ঘ্যটা কত? এই পুরোটা এক্স, আমি এখন অর্ধেক করেছি, অর্থাৎ এই পর্যন্ত নিয়েছি। তাহলে এইটা কত হয়ে যাবে? অর্ধেক মানে কি? 2 ভাগের মধ্যে 1 ভাগ, তার মানে এইটা কত হবে এখন? x/2, মানে এইটুকুটা x/2, এইটুকুটাও x/2, মানে এই পুরোটা তার মানে হচ্ছে x। বুঝতে পারলে? তাহলে এখন বাহুর দৈর্ঘ্য কত হয়েছে? x/2 একক। এইটা কত হয়ে গেছে? y/2 একক। এটা কত হয়েছে? z/2 একক। ঠিক আছে, তো এখন ক্ষেত্রফল নিশ্চয়ই বার করতে পারবো। x/2 তার হোল স্কোয়ার করে দেবো, এটারও তাই, y/2 তার হোল স্কোয়ার করে দেবো, z/2 তার হোল স্কোয়ার করে দেবো, তাহলেই ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, তো এইটা এবার আমি লিখে লিখে করছি। দেখো বিয়েরটা, দৈর্ঘ্য অর্ধেক করা হলে প্রথম বর্গক্ষেত্রাকার কাগজের বাহুর দৈর্ঘ্য হবে কত হবে? দেখো ছিল হচ্ছে এক্স, অর্ধেক করছি, তার মানে x/2 একক। বুঝতে পারলে? দ্বিতীয় বর্গক্ষেত্রাকার কাগজের বাহুর দৈর্ঘ্য হবে y/2 একক। একইভাবে তৃতীয় বর্গক্ষেত্রাকার কাগজের বাহুর দৈর্ঘ্য হবে z/2 একক। এইবার আমরা ক্ষেত্রফলগুলো বার করে নেব। ঠিক আছে, তো দেখো, তো প্রথম বর্গক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল সমান কি? বাহুর দৈর্ঘ্য হচ্ছে x/2, ক্ষেত্রফল তার মানে x/2 স্কোয়ার বর্গ একক সমান কত হবে? এটা মানে হচ্ছে এক্স স্কোয়ার আবার 2 স্কোয়ার, তার মানে x²/4 বর্গ একক। ঠিক আছে, একইভাবে দ্বিতীয় বর্গক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল বার করব y/2 এর হোল স্কোয়ার, এটা মানে কত? y²/2 স্কোয়ার মানে 4 বর্গ একক। তৃতীয় বর্গক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল হবে z/2 এর স্কোয়ার, তাহলে z²/2 স্কোয়ার মানে 4 এত বর্গ একক। ঠিক আছে, এইবার একটু ভালো করে বুঝে নাও। দেখো এখানে এই x² y² z² এগুলো কি? এগুলো হচ্ছে আগের বর্গক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল। তো আমি যদি এই x²/4 এটাকে একটু এইভাবে লিখি, x² গুণ 1/4, এটা লেখাই যায়। তাহলে এই x²টা হচ্ছে কি? আগের বর্গক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল। তাহলে আগের বর্গক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফলের কত গুণ হয়েছে? 1/4 গুণ হয়েছে। ঠিক আছে,
1/4টাকে আগে লিখলে একটু ভালো করে বুঝতে পারবে। এটা মানে 1/4 গুণ এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে আগের বর্গক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফলের কত গুণ? 1/4 গুণ। বুঝতে পারলে? বা 1/4। এটাও দেখো 1/4 গুণ হয়েছে, এটাও দেখো 1/4 গুণ হয়েছে। বুঝতে পারলে? তাহলে যদি দৈর্ঘ্যটা অর্ধেক করা হয় তাহলে ক্ষেত্রফল আগের কাগজের ক্ষেত্রফলের 1/4 গুণ হবে। এটাই আমরা লিখব। ঠিক আছে, তাহলে লিখব অতএব দৈর্ঘ্য অর্ধেক করা হলে ক্ষেত্রফল আগের কাগজের ক্ষেত্রফলের 1/4 গুণ হবে। এটাই অ্যান্সার। বুঝতে পারলে? ঠিক আছে, খুবই সহজ ছিল এটা। আমি তোমাদের প্রথমে ছবি এঁকে একটু বুঝিয়ে দিয়েছি, তারপর আমি পুরোটাই লিখে লিখে করিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা একটু ভালো করে এটা বুঝে নেবে। যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের আবারও বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো এর পরবর্তী অঙ্কটা দেখে নাও। 8 দাগের অঙ্কটা, আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার ও 4.2 মিটার। অর্থাৎ পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্যটা হচ্ছে 7.2 মিটার, প্রস্থটা হচ্ছে 5.5 মিটার আর উচ্চতা হচ্ছে 4.2 মিটার। ঠিক আছে, এবার বলেছে ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা এবং 2.25 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া মাপের দুটি জানালা আছে। মানে ঘরের মধ্যে 3 মিটার লম্বা আর 1.8 মিটার চওড়া একটি দরজা আছে। ঠিক আছে, আর 2.25 মিটার লম্বা আর 1.8 মিটার চওড়া মাপের দুটি জানালা আছে। এবার এখানে কতগুলো প্রশ্ন করা রয়েছে সেগুলোর উত্তর আমাদের দিতে হবে। দেখো, এর দাগেরটা, ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করি। মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে 62 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে দেখি। তো দেখো, প্রথমে এইটুকু দেখো, ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হবে। দেখো, তো ক্লাব ঘরের দৈর্ঘ্য কত? 7.2 মিটার, প্রস্থ কত? 5.5 মিটার। তো মেঝের ক্ষেত্রফল তাহলে কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ করে দিলেই পেয়ে যাব। ঠিক আছে, তো প্রথমে আমরা ওটাই বার করব। দেখো 8 দাগের অঙ্কটা, তো প্রথমে আমি দৈর্ঘ্য প্রস্থগুলো একটু লিখে নিচ্ছি। দৈর্ঘ্য হচ্ছে 7.2 মিটার, ক্লাব ঘরের প্রস্থ হচ্ছে 5.5 মিটার আর ক্লাব ঘরের উচ্চতা এটা ছিল হচ্ছে 4.2 মিটার। এবার এর দাগেরটা, ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফলটা প্রথমে বার করতে বলেছে। তো ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল সমান, দেখো এই দৈর্ঘ্য গুণ প্রস্থ করে দেবো তাহলেই ক্ষেত্রফল পেয়ে যাব। তো 7.2 গুণ 5.5 এত বর্গ মিটার। ঠিক আছে, তো এই গুণটা দেখো আমি পাশে করে দেখিয়ে দিচ্ছি। 5 2 10 0, হাতে 1, 5 7 35 আর 1 36, 5 2 10 0 আর 6 3 একই আসবে। তো 0 6 6 3 9 3, দেখো 1 ঘর 2 ঘর আগে দশমিক এইখানে। তো 39.60, মানে এখানে শূন্যটার আমরা লিখবো না, 39.6 লিখবো। যেহেতু শূন্যর পরে আর কোনো অঙ্ক নেই তাই 0 টাকা লিখবো না, 39.6 লিখবো। ঠিক আছে, 39.6 বর্গমিটার। বুঝতে পারলে? ঠিক আছে, এইবার কি বলেছে দেখো, এবার বলেছে মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে 62 টাকা হিসাবে কত খরচ পড়বে। ভালো করে বোঝো, প্রতি বর্গমিটারে 62 টাকা হিসাবে, অর্থাৎ 1 বর্গমিটারে খরচ হচ্ছে ক টাকা? 62 টাকা। তাহলে এখানে বলেছে মেঝেটা সিমেন্ট করতে, তো মেঝের ক্ষেত্রফল কত? মেঝের ক্ষেত্রফল হচ্ছে 39.6 বর্গমিটার। এবার আরেকটু ভালো করে বুঝে নাও, দেখো প্রতি বর্গমিটারে খরচ হচ্ছে
62 টাকা, অর্থাৎ 1 বর্গমিটারে খরচ হচ্ছে 62 টাকা। তাহলে 39.6 বর্গমিটারে কত খরচ হবে এটাই আমাদের বার করতে হবে। তো সিম্পলি ঐকিক নিয়ম করে দেবো আমরা। দেখো, তাহলে আমরা লিখব যে অতএব প্রতি বর্গমিটারে 62 টাকা হিসাবে মেঝেটা সিমেন্ট করতে, তো মেঝে মানে এই মেঝের ক্ষেত্রফল কত, 39.6 বর্গমিটার। 39.6 বর্গমিটার মেঝে সিমেন্ট করতে খরচ হবে কত টাকা? দেখো, আমি একটু আগেই তোমাদের বললাম প্রতি বর্গমিটারে খরচ হচ্ছে ক টাকা, 62 টাকা, অর্থাৎ 1 বর্গমিটারে খরচ হচ্ছে 62 টাকা। তাহলে 39.6 বর্গমিটারে বেশি টাকা খরচ হবে। বেশি মানে কি করতে হয়, ঐকিক নিয়মে গুণ করতে হয়। তাহলে 39.6 গুণ 62 টাকা। বুঝতে পারলে? তো এবার এই গুণটা করব। এই গুণটা করলে আসে 2455.20 টাকা। ঠিক আছে, 2455.20 টাকা। ঠিক আছে, গুণ করলে এটাই আসে। তো এইটাই হয়ে গেল অ্যান্সার। তো এরপরে বিয়ের দাগেরটা দেখো। বিয়ের দাগেরটা, দরজা ও জানালা বাদে ভিতরের 4 দেয়ালের ক্ষেত্রফল হিসাব করে লিখি। ভালো করে বোঝো, দরজা আর জানালা বাদ দিয়ে ভিতরের 4 দেয়ালের ক্ষেত্রফলটা হিসাব করতে বলেছে। তো প্রথমে আমরা দরজার ক্ষেত্রফল বার করব, জানালার ক্ষেত্রফল বার করব, তারপর ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফলটা বার করব। ঠিক আছে, তো এইবার আমাদের কি বলেছে, দরজা ও জানালা বাদ দিয়ে, মানে এই দুটোকে বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ এই দুটোর ক্ষেত্রফল বাদ দিয়ে দিতে হবে। কোথা থেকে? ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল থেকে। তাহলেই আমরা দরজা ও জানালা বাদে ভিতরের 4 দেওয়ালের ক্ষেত্রফলটা পেয়ে যাব। বুঝতে পারলে? ঠিক আছে, তো প্রথমে দেখো, আমরা দরজার ক্ষেত্রফল বার করব, তারপরে জানালার ক্ষেত্রফল বার করব। দেখো, অঙ্কটা করলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো এখানে ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা আছে বলেছে। তাহলে এই লম্বাটা মানে দরজাটার দৈর্ঘ্যটা হচ্ছে কত, 3 মিটার, আর চওড়া প্রস্থটা হচ্ছে 1.8 মিটার। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল আমরা সহজেই বার করতে পারবো। তাহলে এইভাবে লিখে নেব, একটি দরজার ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 3 গুণ 1.8 এত বর্গমিটার। তো এটা গুণ করলে আসে 5.4 বর্গমিটার। ঠিক আছে, তো একটি জানালার ক্ষেত্রফল, একটি দরজার ক্ষেত্রফল বেরিয়ে গেল। এইবার আমরা জানালার ক্ষেত্রফল বার করব। দেখো, এখানে বলেছে 2.25 মিটার লম্বা আর 1.8 মিটার চওড়া মাপের 2টি জানালা আছে। তো প্রথমে আমরা একটি জানালার ক্ষেত্রফলটা বার করব। ঠিক আছে, দেখো, একটি জানালার ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ করে দেবো। দৈর্ঘ্যটা বলা ছিল 2.25 মিটার, আর প্রস্থটা হচ্ছে 1.8 মিটার, এত বর্গমিটার। ঠিক আছে, তো এটা গুণ করব। দেখো, তো এটা গুণ করলে আসে 4.050 বর্গমিটার। ঠিক আছে, তো এটা বেরোলো হচ্ছে একটি জানালার ক্ষেত্রফল। তো আমাদের বলে দেওয়া ছিল যে 2টি জানালা রয়েছে, তাহলে 2টি জানালার ক্ষেত্রফল বার করতে গেলে কি করব, এটাকে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলেই পেয়ে যাব। অতএব 2টি জানালার ক্ষেত্রফল 4.050 গুণ 2 বর্গমিটার। তাহলে এটা গুণ করলে আসে 2 0 0, 5 2 10 0 হাতে 1, একটা বসে যাবে, 4 2 8, 8 দশমিকটা হবে 1 2 3 ঘর আগে, 1 2 3, 8.100 বর্গমিটার। তো এই শূন্যগুলার দেব না, কত হবে 8.1, ঠিক আছে, বর্গমিটার। তাহলে 2টি জানালার ক্ষেত্রফল পেলাম 8.1 বর্গমিটার। এইবার আমরা দরজা ও জানালার মোট ক্ষেত্রফলটা বার করব। বুঝতে পারলে? তো এইভাবে লিখব যে অতএব একটি
দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল। দেখো একটি দরজার ক্ষেত্রফল কত হয়েছে 5.4 বর্গমিটার আর দুটি জানালার ক্ষেত্রফল 8.1 বর্গমিটার। তাহলে মোট ক্ষেত্রফল মানে যোগ করব বর্গমিটার সমান, এটা যোগ করলে আসে 4 আর 1 5 আর 8 আর 5 13, 13.5 বর্গমিটার। ঠিক আছে, এইবার আমরা ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলটা বার করব। ঠিক আছে, তাহলে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণ উচ্চতা। এই সূত্রটা কম বেশি তোমরা সকলেই জানো। দেখো এবার 2 গুণ দৈর্ঘ্য কত, প্রস্থ কত আর উচ্চতা কত সেগুলো হচ্ছে আমাদের বইয়ে দেওয়া ছিল। দৈর্ঘ্য হচ্ছে 7.2 মিটার, প্রস্থ 5.5 আর উচ্চতাটা হচ্ছে এটা 4.2। তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 7.2 যোগ 5.5, উচ্চতা হচ্ছে 4.2, এত কি বর্গমিটার। ঠিক আছে, সমান 2 গুণ এটা যোগ করলে আসে 5, 5 আর 2 7 আর 7 আর 5 12, 12.7 গুণ 4.2 ছিল, লিখে দেবো এত বর্গমিটার। তো এবার এটাকে গুণ করব। দেখো তো এটাকে গুণ করলে আসে 106.68 বর্গমিটার। তো গুণটা আমি তোমাদের করি একটু দেখিয়ে দিই। প্রথমে 12.7কে 2 দিয়ে গুণ করো, 7 দুগুণে 14, 4 হাতে 1, 12 দুগুণে 24 আর 1 25, আর 1 ঘর 1 দশমিক 25.4, তাকে গুণ করব 4.2 দিয়ে। দেখো 4 2 8 আর হচ্ছে 25 2 50, 4 4 16, 6 হাতে 1, 4 25 100, 100 আর 1 101। বুঝতে পারলে? তো 8 6 5 আর 1 6 0 1, 1 ঘর আগে 1 ঘর 2 ঘর আগে দশমিক হবে, তাহলে 6 8, দশমিকের পর দুটো অঙ্ক হবে, তাহলে 106.68 এসছে। ঠিক আছে, এটাই এসছে। ঠিক আছে, এইবার আমাদের কি বলেছিল যে দরজা ও জানালা বাদ দিয়ে ভেতরের 4 দেয়ালের ক্ষেত্রফল, অর্থাৎ এই দরজা আর জানালার মোট যে ক্ষেত্রফল সেটাকে বাদ দিয়ে দিতে হবে। কোথা থেকে? 4 দেওয়ালের ক্ষেত্রফল থেকে। তাহলেই আমরা দরজা জানালা বাদে ভেতরের 4 দেওয়ালের ক্ষেত্রফলটা পেয়ে যাব। বুঝতে পারলে? তো এটাই করব আমরা, যে অতএব দরজা ও জানালা বাদে ভিতরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। দেখো 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? 106.68, কিন্তু এটা আমাদের বার করতে বলেনি, সেখান থেকে আমাদের বলেছে দরজা ও জানালা বাদ দিয়ে। তাহলে দরজা ও জানালার মোট ক্ষেত্রফলটা কত পেয়েছি? 13.5, বিয়োগ করে দেবো, তাহলেই দরজা ও জানালা বাদে ভিতরের 4 দেওয়ালের ক্ষেত্রফলটা পেয়ে যাব। দেখো এটা থেকে কত বিয়োগ আছে? 13.5। তাহলে 8, 5 কয়তে 6 হচ্ছে 1, 3 কয়তে 6 3, 1 কয়তে 10, 9 দিতে হাতে 1, মিলে গেল 0, মানে 93.18 বর্গমিটার। ঠিক আছে, এটাই জানতে চেয়েছিল, এটাই অ্যান্সার। বুঝতে পারলে? তো এর পরেরটা দেখো, সি দাগেরটা, ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফলটা হিসাব করতে বলেছে। তো ঘরের মেঝের যা ক্ষেত্রফল সেটাই হচ্ছে ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল। ঠিক আছে, তো ঘরের মেঝের ক্ষেত্রফল আমরা এখানে বার করেছিলাম 39.6 বর্গমিটার। তাহলে ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল কত হয়ে যাবে? 39.6 বর্গমিটারই হবে। বুঝতে পারলে? তোমরা তোমাদের ঘরটার কথাই চিন্তা করো, ঘরের মেঝেটার যা ক্ষেত্রফল হবে সেটাই তার ছাদের ক্ষেত্রফল হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব এইভাবে, সি দাগেরটা, ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল
সমান মেঝের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে সমান মেঝের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা বার করেছিলাম যেভাবে, সেভাবে এখানে বার করব। 7.2 গুণ 5.5 এত বর্গমিটার। ঠিক আছে, তো এটা গুণ করে পেয়েছিলাম হচ্ছে 39.6 বর্গমিটার। তো এটাই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তো এর পরেরটা দেখ, ডি দাগেরটা, প্রতি বর্গমিটার 12 টাকা হিসাবে দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের দিকের চার দেয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে হিসাব করে লিখি। দেখো, প্রতি বর্গমিটার 12 টাকা হিসাবে দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের দিকের চার দেওয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে সেটা হিসাব করতে বলেছে। একটু ভালো করে খেয়াল করো, দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের দিকের চার দেওয়াল। তো একটু আগেই আমরা বার করেছি দরজা ও জানালা বাদে ভিতরের চার দেওয়ালের ক্ষেত্রফল কত পেয়েছি, 93.18 বর্গমিটার। ঠিক আছে, তো এইটা আবার বলেছে ছাদটা, তাহলে ছাদের ক্ষেত্রফল আমরা কত পেলাম, 39.6। এই দুটো প্রতি বর্গমিটার 12 টাকা হিসাবে এই দুটোকে চুনকাম করতে কত খরচ পড়বে সেটা বার করতে বলেছে। তো আমাদের কাজ হবে একটি দরজা ও দুটি জানালা বাদে ভেতরের চার দেয়াল এবং ছাদের মোট ক্ষেত্রফলটা বার করে নেওয়া। ঠিক আছে, বুঝতে পারলে? তো দেখো সেটাই করব। তাহলে একটি দরজা ও দুটি জানালা বাদে, এটাই বলেছিল যে দরজা ও জানালা বাদে ভিতরের চার দেওয়াল ও ছাদের মোট ক্ষেত্রফল। কত হবে দেখো, 93.18, এটা হচ্ছে দরজা ও জানালা বাদে ভিতরের চার দেওয়ালের ক্ষেত্রফল, আর ছাদের ক্ষেত্রফল এই মাত্র পেলাম 39.6। 93.18 যোগ 39.6 বর্গমিটার। ঠিক আছে, তো এটা যোগ করলে আসে 132.78 বর্গমিটার। বুঝতে পারলে? এইবার এখানে বলেছে প্রতি বর্গমিটার 12 টাকা হিসাবে, অর্থাৎ 1 বর্গমিটারে খরচ হচ্ছে 12 টাকা, তাহলে এই 132.78 বর্গমিটারে কত খরচ হবে? খুবই সহজ হিসেব। 1 বর্গমিটারে যদি 12 টাকা হয় তাহলে এই 132.78 বর্গমিটারে বেশি টাকা হবে, মানে এই 12-র সাথে এটা গুণ করে দেবো, 12 গুণ 132.78, এটা করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। বুঝতে পারলে? তাহলে এইভাবে লিখে নেব যে অতএব প্রতি বর্গমিটার 12 টাকা হিসাবে 132.78 বর্গমিটার চুনকাম করতে খরচ হবে 12 গুণ 132.78 এত টাকা। ঠিক আছে, তো এটা এবার গুণ করব। তো এটা গুণ করলে আসে 1593.36 টাকা, 1593.36 টাকা। বুঝতে পারলে? এটাই হচ্ছে খরচ হবে, এটাই জানতে চেয়েছিল, এটাই অ্যান্সার। ঠিক আছে, তো কষে দেখি 1.1-এ তোমাদের এই 8 দাগ পর্যন্তই অঙ্ক ছিল। আমি সমস্ত অঙ্কগুলোর সমাধান তোমাদের করিয়ে দিলাম। যারা এর আগের ক্লাসগুলি দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে যে আগের ক্লাসগুলো দেখে নেবে। ঠিক আছে, আর আজকের ক্লাসটি যদি কারোর বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের আবারও বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক ও কমেন্ট করতে পারো। এছাড়াও তোমরা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। পরবর্তী ক্লাসগুলির সমাধান দেখতে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো। থ্যাংক ইউ।